উপজেলার নির্বাচন সহ সব ধরনের নির্বাচনে বিএনপি সহ সকল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে গাজীপুরের কোনাবাড়িতে ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, মুসলিম লীগও একটি বড় দল ছিল, সংকুচিত হয়ে তাদের অস্তিত্ব প্রায় বিলুপ্ত। বিএনপিও মুসলিম লীগের মতো পরিণতির দিকে যাচ্ছে। এ সময় সর্বনাশা ও আত্মঘাতী এই পথ ছেড়ে নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপিকে আহ্বান জানান তিনি। এর আগে ফ্লাইওভারের কাজ পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তার সঙ্গে সড়ক ও জনপদ বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন বয়কটের মধ্য দিয়ে তারা তো নিজেদেরকে আরো সংকুচিত করার পথ, সর্বনাশা পথ, আত্মঘাতী পথ বেছে নিয়েছে। বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে, নিবন্ধিত দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে। কুমিল্লার ১৪ গ্রামে একটি ইটভাটায় কয়লা বোঝাই ট্রাক উল্টে শ্রমিকদের ঘরের ওপর পড়ে ১৩ শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের সবাই ভাটার শ্রমিক এবং নীলফামারীর বাসিন্দা। ঘটনার পরপরই নিহত প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০,০০০ ও ইটভাটা মালিকের পক্ষ থেকে ১০,০০০ টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ৪ সদস্যের কমিটি। কুমিল্লা প্রতিনিধি তারিকুল ইসলাম শিবলির রিপোর্ট, জানাচ্ছেন আফরিদ হাসান। অন্যান্য দিনের মতো মধ্যরাত পর্যন্ত কাজ করে নির্ধারিত ঘরে ঘুমিয়েছিলেন কুমিল্লার ১৪ গ্রামের গোলপাশাই ইউনিয়নের নারায়ণপুর এলাকার ইটভাটার শ্রমিকরা। কিন্তু কে জানতো এ নিদ্রাই হবে তাদের চিরনিদ্রা। ভোরে ঘটা এক মর্মান্তিক দুর্ঘটনায় ঝরে গেছে ১৩টি তাজা প্রাণ। কয়লা বোঝাই ট্রাক উল্টে ভাটার লেবার শেডের উপর পড়ায় ঘটে হতাহতের ঘটনা। ঘটনাস্থলেই নিহত হন শেডে ঘুমিয়ে থাকা ১২ জন শ্রমিক। আহত ৬ জনকে হাসপাতালে নিলে সেখানে মারা যান আরও একজন। ঘটনার পরপরই ভাটা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটিও গঠন করা হয়। এছাড়া নিহত প্রত্যেকের পরিবারকে ২০,০০০ টাকা ও ইটভাটা মালিকের পক্ষ থেকে আরও ১০,০০০ করে টাকা দেওয়ার কথাও জানান। কিছুক্ষণের মধ্যেই লাশগুলি তাদের স্বজনদের কাছে পাঠিয়ে দিব। আর এই দুঃখজনক ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। তারপরও বিষয়টি খতিয়ে দেখার জন্য আমরা একটি তদন্ত কমিটি করব। ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশের শীর্ষ কর্মকর্তারা জানান, ট্রাক চালক ও হেলপার পলাতক আছে, তাদের আটকের চেষ্টা চলছে। যেখানে ড্রাইভার, হেলপার এবং এই ট্রাকের যে লোড ক্যাপাসিটি যা ছিল সেই লোড ক্যাপাসিটি এবং ড্রাইভার হেল্পারের কার কতটুকু এখানে দায় আছে এবং এখানকার যারা যে ব্রিক ফিল্ডের যে মালিকানা যারা আছে তাদের অংশ থেকে আমরা তাদের বিষয়টা আমরা কথায় দেখবো যে এখানে যারা শ্রমিক যারা আছে তাদের নিরাপত্তার বিষয়টা কতটুকু তারা নিশ্চিত করতে পেরেছিল। এদিকে পুলিশ জানিয়েছে নিহত ১৩ শ্রমিকই নীলফামারীর জলঢাকা উপজেলার বাসিন্দা, যাদের মধ্যে একই পরিবারের সদস্য আছেন ৭ জন। বর্তমানে শোকের ছায়া নেমে এসেছে পুরো জলঢাকা জুড়ে। স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস। আফরিদ হাসান, নিউজ ৯, ঢাকা। ২০১৮ সালের ৫,৫১৪টি সড়ক দুর্ঘটনায় ৭,২২১ নিহত এবং ১৫,৪৬৬ জন আহত হয়েছে। যাত্রী কল্যাণ সমিতির এক গবেষণার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। উপস্থিত বক্তারা মনে করেন, চাঁদাবাজি বন্ধ না হলে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়। তারা বলেন, জবাবদিহিতা নিশ্চিত না করার পেছনে আছে কর্মচারীদের বেপরোয়া মনোভাব। সার্বিকভাবে গণপরিবহনের বিষয়টি নীতি নির্ধারকের কাছে প্রাধান্য পেতে হবে। গণপরিবহন শুধু দুর্ঘটনা প্রতিরোধের জন্য না, যাত্রীদের সুষ্ঠুভাবে চলাচলের জন্য প্রয়োজন বলে মনে করেন উপস্থিত বক্তারা। তারা বলেন, ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ, সড়ক ব্যবহার বিধিমালা সম্পর্কে সর্বস্তরের জনগণকে জানানো, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে হাট বাজার অপসারণ, গণপরিবহন সহ সব চালকদের প্রফেশনাল ট্রেনিং ও নৈতিক শিকার ব্যবস্থা সহ বেশ কিছু সুপারিশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে উপস্থাপন করা হয়। সেখানে এই ৩টা বিষয়, এই বেপরোয়া মনোভাব কেন কমানো যাচ্ছে না, চাপের জায়গা কেন কমানো যাচ্ছে না, কেন আমরা অসাবধান এখনো থেকে যাচ্ছি, অসতর্ক থেকে যাচ্ছি, এই ৩ জায়গায় আমাদেরকে এক অর্থে আন্তরিকতার সাথে বিশ্লেষণ করে জবাবদিহিতার জায়গাটা কিভাবে বাস্তব করব, সেই জায়গায় আমরা সবাই যদি নজর দিই ধারাবাহিকভাবে, এটা আমরা জানি যে একদিন এই সমস্যার সমাধান করা যাবে না,
কিন্তু আগামী বছর যদি আবারও জানুয়ারি মাসে আপনাদের সাথে বসতে হয় এবং পরিসংখ্যান দিতে হয় যে এইবার 7-এর চেয়ে 8 হয়ে গেছে, তার চেয়ে বড় দুঃখজনক কিছু হবে না। উপজেলা নির্বাচনে বিএনপি না আসলেও অন্যান্য দল আসবে, নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। সকালে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করে আওয়ামী লীগের প্রচার উপকমিটি। পরে দলের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, নির্বাচনে পরাজয় হবে জেনেই না আসার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির মধ্যে টানাপোড়েন চলছে বলেও দাবি করেন আওয়ামী লীগ নেতারা। বলেন, কোনো দল না আসলে নির্বাচন বসে থাকবে না। কোনো দল নির্বাচনে যাবে কি যাবে না সেটি তাদের একান্ত নিজস্ব ব্যাপার। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে প্রকৃতপক্ষে সেটি তাদের জন্য আত্মহননের মতো একটি সিদ্ধান্ত ছিল। আগামী উপজেলা নির্বাচনেও যদি তারা অংশগ্রহণ না করে, তাহলে সেটি 5 জানুয়ারি 2014 সালের নির্বাচনে অংশগ্রহণ না করার আত্মহননের মতো সিদ্ধান্তের মতো একটি সিদ্ধান্ত হবে। দেশে আরও অনেক দল আছে এবং এবারে বুঝতেই পারছেন বিএনপি তো একটু কোণঠাসা হয়ে গেছে এবং তাদের বাইরেও অনেকেই হবে, হয়তো অন্য দলের প্রতীক নিয়েও আসতে পারেন। আমার মনে হয় যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। আগামী 11 মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। দীর্ঘ 28 বছর পর হতে যাওয়া নির্বাচন নিয়ে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এদিকে ক্যাম্পাসে সহাবস্থান নেই বলে দাবি করছে প্রধান বিরোধী ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। আর সরকার দলীয় সংগঠন ছাত্রলীগ নেতারা বলছেন, সহিংসতার পথ পরিত্যাগ করে ক্যাম্পাসে ছাত্রদল এলে স্বাগত জানানো হবে তাদের। আর একটি অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচনের প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। অয়নজ্যোতি রিপোর্ট। দীর্ঘ প্রায় 28 বছর পর আগামী 11 মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই অনেকটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, দীর্ঘদিন পরে অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য হয়, পাশাপাশি সব ছাত্র সংগঠনের অংশগ্রহণ যাতে নিশ্চিত হয়। ডাকসু আমাদের সেকেন্ড পার্লামেন্ট নির্বাচন, এজন্য আমরা চাই যে একটা পরিচ্ছন্ন নির্বাচন হোক আর স্বচ্ছতা থাকুক। নির্বাচনটা সুষ্ঠু এবং স্বচ্ছ হওয়া উচিত। এখানে প্রত্যেকটা দলের, যেমন জাসদ বলেন, ছাত্র দল বলেন এবং ছাত্র লীগ বলেন, সবাই অংশগ্রহণ করা উচিত। অবশ্যই প্রশাসনের স্বচ্ছতা থাকতে হবে এটার মধ্যে, যে সবাই নির্বাচনে অংশগ্রহণ করছে কিনা, সবাই ঠিকভাবে ভোট দিতে পারছে কিনা, কোনো ডমিনেট হচ্ছে কিনা, ওই দিকগুলো ভালোভাবে মাথায় রাখতে হবে। এদিকে প্রধান বিরোধী ছাত্র সংগঠন ছাত্রদলের নেতাদের দাবি, পরিবেশ পরিষদের বৈঠকে সব রাজনৈতিক ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করার পাশাপাশি 8 দফা দাবি জানানো হলেও তার কোনো কিছুই এখনো বাস্তবায়ন করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল না, শুধু আপনি অন্য যে কোনো একটা সংগঠনের সাথে আলাপ করে দেখেন, সহাবস্থান বলতে সত্যিকার অর্থে যে সহাবস্থান বোঝায়, কাগজ কলমের সহাবস্থান বাদে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সহাবস্থান নাই। সহাবস্থান কথাটাই যেখানে আলোচনার বিষয়, সেখানে সহাবস্থান থাকে কোথায়? এখন তো ডাকসুর আলোচনার থেকে বেশি আলোচনার সহাবস্থান, যেখানে সব জায়গায় আপনি সহাবস্থান নিয়ে মানুষ আতঙ্কিত, সেখানে সহাবস্থানের প্রশ্নই ওঠে না। তবে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের দাবি, নিজেদের মধ্যে বিভেদে ছাত্রদল এখনো ক্যাম্পাসে ফিরতে পারেনি। শিবিরের সঙ্গ ছেড়ে ক্যাম্পাসে এলে তাদের স্বাগত জানানোর কথা বলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। তারা যদি অতীত কুকর্মের জন্য ক্ষমা চেয়ে এবং সাধারণ শিক্ষার্থীর কাছে বলে যে আমরা অতীত কুকর্মের জন্য ক্ষমা চাচ্ছি, আমরা নিজেদেরকে পরিবর্তন করতে চাই, আমরা ইতিবাচক ধারায় আসতে চাই, তারা যদি বলে যে শিবিরের সঙ্গে তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট নেই এবং তাদের ছত্রছায়া শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করবে না, সেটা একটি বিষয় রয়েছে, তাহলে আমরা স্বাগত জানাবো। বিশৃঙ্খলা এড়াতে হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হলেই করার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। অয়নজ্যোতি, নিউজ 9, ঢাকা। দেশব্যাপী শুরু হয়েছে বাংলাদেশ রসায়ন সমিতি আয়োজিত নবম কেমিস্ট্রি অলিম্পিয়াড। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এবার সারা দেশ থেকে প্রায় 13,000 প্রতিযোগী অংশগ্রহণ করে এই রসায়ন অলিম্পিয়াডে। প্রিলিমিনারি পরীক্ষার পর সারা দেশ থেকে বাছাই করা শিক্ষার্থীরা আগামী ফেব্রুয়ারি মাসে লড়বে ঢাকার প্রতিযোগিতায়। পরে সেখান থেকে বাছাই করা মেধাবী শিক্ষার্থীরা অংশ নেবে আগামী জুলাইয়ে প্যারিসের মূল প্রতিযোগিতায়।
15ই ফেব্রুয়ারি, সেটা হলো ফাইনাল রাউন্ড। এখানে প্রিলিমিনারি রাউন্ডে আমরা দেশের বিভিন্ন জায়গায় করেছি এবং আমাদের 9টা সেন্টার আছে আর কি। 9টা সেন্টারে টোটাল পরীক্ষার্থী এবার 13,000-এর উপরে। দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের 4র্থ পূর্ণমিলনী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাবি উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি AK আজাদ সহ আরও অনেকে। এ সময় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সকল বর্তমান ও সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও ক্রেস্ট প্রদান করা হয়। সকাল থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে এ পূর্ণমিলনী চলবে সন্ধ্যা পর্যন্ত। ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে বেড়েছে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মেলায় সবগুলো স্টলে ছিল ক্রেতাদের উপস্থিতি। গত কয়েকদিন বেচা বিক্রি না বাড়লেও ছুটির দিনে সকাল থেকে সবগুলো স্টলে বেড়েছে বিক্রি। বেশি ক্রেতা উপস্থিতি ছিল গৃহস্থালির দোকানগুলোতে। ক্রেতাদের পণ্যের দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতারাও আশা করছেন সময়ের সাথে সাথে এই বিক্রি আরও বাড়বে। মেলায় প্রবেশ মূল্য 30 টাকা আর প্রতিদিন সকাল 10টা থেকে মেলা চলবে 10টা পর্যন্ত।